আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি নোমান। আমি বর্তমানে জিএসকিউ গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আইআর ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমি 2022-23 সেশন থেকে, ঠিক আছে। সেহেতু আমি যেহেতু হচ্ছে যে আপনাদের 2022-23 সেশনের জিএসটি ক্যান্ডিডেট ছিলাম। আমি 2021-22-এও পরীক্ষা দিয়েছি। আমি সেকেন্ড টাইমার, ঠিক আছে। সো আমি মোটামুটি আপনাদের জিএসটি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, যেহেতু আমি দুটো পরীক্ষা অ্যাটেন্ড করেছি। আর আমি বর্তমানে যেহেতু আয়ারনে পড়ছি, তাই আপনাদেরকে সাধারণ জ্ঞানটা নিয়ে আর কি আমি আজকে যে টপিকগুলো পড়বো মূলত হচ্ছে যে ইন্টারন্যাশনাল বেস, ঠিক আছে। আর এই টপিকগুলো হচ্ছে যে আপনাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি গুচ্ছ 24-25 সেশনের যে প্রশ্ন গত বছরের, সেই প্রশ্নের আলোকে আপনাদেরকে সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। আর আমি জানি না আপনাদের কতটুকু সফলতা আসবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমার 100% দেওয়ার। আর আমি চেষ্টা করবো যে আরও 2 থেকে 3টা ক্লাস নেওয়ার, যে আপনাদের জন্য, ঠিক আছে। তা হচ্ছে যে আমাদের আগে একটু পরীক্ষার আমরা গত বছরের পরীক্ষার 2-3টা প্রশ্ন দেখি, যাতে আমরা বুঝতে পারি যে এই উইগুর আসলে কোন দেশের অধিবাসী, ঠিক আছে। ভুটান না কম্বোডিয়া না চীন, এটা আমরা সাধারণত জানি, অনেকেই জানি, বেশিরভাগই জানি এটা তারা হচ্ছে চীনের মুসলিম, ঠিক আছে, মুসলিম অধিবাসী। তারা হচ্ছে জিনজিয়াং প্রদেশে থাকে। আর G7 কোন ধরনের সংগঠন, এটা নিয়ে আমরা জানবো। G7 হচ্ছে অর্থনৈতিক সংগঠন, আমরা একটু পর বিস্তারিত জানবো। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি, ম্যাগনা কার্টা হচ্ছে শান্তি চুক্তি, ঠিক আছে। আমরা হচ্ছে যে পরীক্ষার আলোকে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিলাম, যে পরীক্ষার জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে আমরা বিভিন্ন দেশের জাতি এবং উপজাতি সম্পর্কে পড়ালেখাটা করব। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য বিশ্বের বিভিন্ন জাতি উপজাতি, কিংবা আপনি বলতে পারেন বিসিএস, কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কুর্দিদের, যেটা ইরাক, কুর্দিরা হচ্ছে ইরাক আর ইরান, সিরিয়া, তুর্কির যে অন্তর্ভুক্ত যে কুর্দিস্তানের একটি জাতি গোষ্ঠী। এরা স্টেটলেস একটা জাতি গোষ্ঠী, মানে এরা কোনো দেশের নাগরিক না, একটা রাষ্ট্র গঠন করতেছে, যে নাগরিক রাষ্ট্রের নাম হচ্ছে কুর্দিস্তান, ঠিক আছে। তবে এটা জেনে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য ইনফরমেশনটা, সিরিয়া এই কুর্দিদেরকে নাগরিকত্ব প্রদান করেছে সম্প্রতি, ঠিক আছে। সিরিয়া কিন্তু কুর্দিদের নাগরিকত্ব প্রদান করছে, এটা কিন্তু মূলত স্টেটলেস ছিল, কিন্তু সিরিয়া বর্তমানে কুর্দিদের নাগরিকত্ব প্রদান করছে। গুর্খারা নেপালের অধিবাসী। এই গুর্খারা কিন্তু আগে ভারতে বসবাস করত, কিন্তু পরবর্তীতে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তারা এখন বর্তমানে নেপালে থাকে। মাউরিরা আমরা জানি, মাউরিদের একটা বিখ্যাত নৃত্য ভাইরাল হয়েছিল নিউজিল্যান্ডের সংসদে, ইউটিউবে, হাক্কা। এই হাক্কাটা হচ্ছে মাউরিদের নৃত্য। এই মাউরিরা থাকে কিন্তু নিউজিল্যান্ডে। ওই যে ইউটিউবে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে ওটা নিউজিল্যান্ডের পার্লামেন্টের ছিল, ঠিক আছে। আর এই যে অনেকে ভাবছিল যে এটা ব্যঙ্গত কিছু একটা জিনিস, কিন্তু এটা না, এটা একটা আদিবাসীদের তাদের সংস্কৃতির নৃত্য ছিল হাক্কা। আর এই হাক্কাটা কিন্তু এই নিউজিল্যান্ডের বসবাস করে। তারপর হচ্ছে শেরপাড়া। এই শেরপাড়া মূলত হচ্ছে নেপাল আর তিব্বতে থাকে। যে বুঝতে পারি যে নেপাল আর তিব্বত এটা কী ধরনের দেশ, এই দেশগুলো কিন্তু পর্বতের দেশ, ঠিক আছে। এই শেরপাড়া কিন্তু পর্বত আরোহণে খুব পারদর্শী, পর্বত আরোহণের। পিগমিরা হচ্ছে কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডিতে থাকে, ঠিক আছে। এই যে যেই কয়টা আমি পড়াইছি সেই কয়টা খুব ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট ওদের জানতে হবে। আমি এখানে আমার স্লাইডে যত কিছু অ্যাড করেছি সব কিছুই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়ার মতো না, মাস্ট আপনাদের পড়তে হবে।
জি সেভেন থেকে গত বছর প্রশ্ন আসছে, এবছর আসবে কিনা জানি না, তবে জি সেভেন থেকে অনেক প্রশ্ন আসে। যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জি7 থেকে অনেক প্রশ্ন আসে। জি7-এর সদস্য হচ্ছে 7টা দেশ, ঠিক আছে? 7টা দেশ হচ্ছে যে জি7-এর সদস্য। এই কারণে বলা হচ্ছে যে জি7 গ্রুপ অফ 7। আগে গ্রুপ অফ 7 যা ছিল সে গ্রুপ অফ 8, জি8 ছিল আগে। আগে যে রাশিয়া এই জি7-এর সদস্য ছিল, কিন্তু রাশিয়া কী করলো 2014 সালে ক্রিমিয়াতে আক্রমণ করে। ইউক্রেনের ক্রিমিয়া, ঠিক আছে? ইউক্রেনের ক্রিমিয়াতে আক্রমণ করার জন্য রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে হয়ে যায় জি8-এর থেকে জি7, গ্রুপ অফ 7। এই জি7 হচ্ছে যে অনেক উন্নত অর্থনীতির দেশ, ঠিক আছে? অনেক যারা হচ্ছে হাইলি ডেভেলপড কান্ট্রি, যাদের ইকোনমি অনেক স্ট্রং, সেই দেশগুলো হচ্ছে জি7-এর সদস্য। যেমন কানাডা, ইউএসএ, ইউকে, তারপর এখানে আছে জার্মানি, এখানে ফ্রান্স, এখানে হচ্ছে ইটালি, ঠিক আছে? আর এখানে হচ্ছে জাপান। মনে রাখতে হবে এশিয়া মহাদেশে শুধু একটা মাত্র দেশ আছে, সেটা হচ্ছে জাপান। এশিয়ার একমাত্র সদস্য সেটা হচ্ছে জাপান জি7-এর। আর বাকি যে 6টা দেশের মধ্যে 2টা হচ্ছে যে উত্তর আমেরিকায়, আর 4টা হচ্ছে ইউরোপের, ঠিক আছে? আর জি7-এর মধ্যে যে কানাডা, এই কানাডা কিন্তু সর্বপ্রথম ফিলিস্তিনিদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর আমাদের নতুন একটা টার্ম আছে জি7+5। এই জি7+5 হচ্ছে যে নতুন অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, যারা অনেক অর্থনৈতিকভাবে প্রোগ্রেস করছে সেই দেশগুলো, যেমন হচ্ছে ব্রাজিল, চায়না, ভারত, মেক্সিকো, সাউথ আফ্রিকা। এই দেশগুলো বর্তমানে অনেক প্রোগ্রেস করছে, তাই এদেরকে জি7+5। জি7 মানে হচ্ছে যে 7টা উন্নত অর্থনীতির দেশ, আর 5 মানে হচ্ছে যে যে দেশগুলো আর কি নতুনভাবে অর্থনীতিতে উঠতেছে, এখনও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণভাবে উন্নত অর্থনীতির দেশ হয়নি, ঠিক আছে? আর জি7-এর 2026 সালে 52তম শীর্ষ সম্মেলন হবে, আর 52তম শীর্ষ সম্মেলনের আয়োজন করবে কিন্তু ফ্রান্স, 15 থেকে 17 জুন। এটা মাস্ট মুখস্থ রাখবেন, ঠিক আছে? 52তম শীর্ষ সম্মেলন আয়োজন করতেছে ফ্রান্স, 15 থেকে 17 জুন। এবার আমরা দেখি কি কি প্রশ্ন আসছে। যুক্তিবিদ্যা আমরা 3টে প্রশ্ন দেখছি, 3টে প্রশ্নের আলোকে আমরা কিছু সলভ করছি। এবার আরও 3টে প্রশ্ন আলোকে দেখতেছি যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু, এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের উক্তি। তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? 1995 সালে, ঠিক আছে? এই বিশ্ব বাণিজ্য সংস্থার ইংরেজি নাম হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আগে নাম ছিল হচ্ছে গ্যাট, ঠিক আছে? এই সম্পর্কে আমরা একটু পর বিস্তারিত জানবো। তারপর হচ্ছে যে জাতিসংঘের শরণার্থীদের সংস্থার নাম কি? এটা নিজেরা সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, ঠিক আছে? দেখা যাক যে কয়জন জানেন। এবার হচ্ছে যে আমরা দেখছি যে বিখ্যাত উক্তি আসছে গত বছরে, তাই আমরা কিছু বিখ্যাত উক্তি সম্পর্কে আর কি পড়ব, যে গত বছরের কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু, এটা কিন্তু গত বছরের প্রশ্ন 24-25 সেশনের, কিন্তু এটা আসতেও পারে না আসার চান্সটা বেশি। তারপর এটা মনে রাখবেন, মাঝে মধ্যে ইউনিভার্সিটির কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়ে যায়, ঠিক আছে? পরপর রিপিট হওয়ারও রেকর্ড আছে, কিন্তু সেটা খুবই কম। ওই 1% যে চান্সটা, ওটাও কিন্তু অনেক কিছু। তারপর হচ্ছে জ্ঞানী পূর্ণ, এটা হচ্ছে সক্রেটিসের, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যখন গুচ্ছ বা জিএসটি সিস্টেম ছিল না, জিএসটি গুচ্ছ ছিল না, তখন কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলোতে কিন্তু এই প্রশ্নটা আসছে, জ্ঞানী পূর্ণ। 2019-20 সেশনে সম্ভবত পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আসছিল জ্ঞানীপূর্ণ, সক্রেটিসের একটা উক্তি। তারপর হচ্ছে মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এটা হচ্ছে জ্যাক রুসোর একটি বিখ্যাত উক্তি, এটা মাস্ট
মুখস্থ রাখবেন জ্যাক রুসোর, যে মানুষ কিন্তু জন্ম নিয়ে স্বাধীন থাকে, কিন্তু জন্মের পর থেকে সেই স্বাধীনতাটা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যেই থাকে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল, এটা হচ্ছে রেনে দেকার্তের, এটাও ইম্পর্টেন্ট কিন্তু অত না। আর যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো তুমি স্টার দিয়ে দিচ্ছি, এগুলো মাস্ট মুখস্থ থাকতে হবে। মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাস্ট মুখস্থ রাখবেন। অ্যারিস্টটলের একটা উক্তি যে মানুষ কিন্তু স্বভাবতই রাজনৈতিক জীব, কেউ কিন্তু যতই বলুক না কেন আমি রাজনীতি করি না বা আমি নিরপেক্ষ না, তার মধ্যেও কিন্তু একটু রাজনৈতিক চিন্তাভাবনা আছে। মানুষ জন্ম নিয়ে রাজনীতি করে। ঠিক আছে, এরকম কথা বলছে। তারপর হচ্ছে যে ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে আর নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, এটা হচ্ছে লর্ড অ্যাক্টনের। তারপর হচ্ছে যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিস্টটলের, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যারিস্টটলের যত উক্তি আছে সবই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এটা হচ্ছে GW.F. হেগেল বলছে। তারপর হচ্ছে আজ পর্যন্ত যত সমাজে দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই শ্রেণী সংগ্রামের ইতিহাস আসলে কার্ল মার্কসের নাম আসবে। ঠিক আছে, কার্ল মার্কস মানে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্ল মার্কস কী বলে? কার্ল মার্কস বলে কি যে এই যে শ্রেণী সংগ্রামটা তৈরি করছে কারা? একটা সমাজে কিন্তু দুই শ্রেণীর মানুষ থাকে কার্ল মার্কসের মতে। একটা হচ্ছে যে ধনী শ্রেণী বা এলিট ক্লাস, এই এলিট ক্লাস বা পুঁজিবাদী যারা, তাদেরকে কার্ল মার্কস বলে হচ্ছে যে বুর্জোয়া। ঠিক আছে, এই ইনফরমেশন একটু জেনে রাখবেন, ইম্পর্টেন্ট খুবই। আর যারা হচ্ছে ওয়ার্কিং ক্লাস, যারা শ্রমিক, যারা কষ্ট করে, এই ওয়ার্কিং ক্লাস যারা, তারা হলো হচ্ছে যে প্রোলেতারিয়েট। ঠিক আছে, প্রোলেতারিয়েট। তা হচ্ছে যে এই যে এলিট ক্লাস বুর্জোয়ারা সবসময় ওয়ার্কিং ক্লাসদের, শ্রমিকদের শোষণ করে। ঠিক আছে, তাই এইটা বলছে যে এই যে ওয়ার্কিং ক্লাস আর এলিট ক্লাসের যে ইতিহাস, এটাকে তিনি বলছেন হচ্ছে, কার্ল মার্কস বলছেন যে শ্রেণী সংগ্রামের ইতিহাস। ঠিক আছে, শ্রেণী সংগ্রামের ইতিহাস। ওকে, তারপর হচ্ছে যে আইন হলো আবেগ বর্জিত যুক্তি, এটা হচ্ছে অ্যারিস্টটলের, এটাও অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমরা তাহলে ইম্পর্ট্যান্ট কয়েকটা দাগাই দিয়েছি, আপনার এগুলো মাস্ট জেনে রাখবেন। ঠিক আছে, আমরা গ্যাট দেখছিলাম, গ্যাট নিয়ে কিন্তু মানে WTO নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল, WTO কী ধরনের সংস্থা। আর WTOর আগের নাম ছিল হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, মানে গ্যাট। ঠিক আছে, এই গ্যাটটা প্রতিষ্ঠা পেয়েছিল 1948 সালের উরুগুয়ে রাউন্ডে, আর 1995 সালে এটাকে WTOতে রূপান্তর করা হয়েছে। এই গ্যাটের হচ্ছে সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 166টি। আমরা যে 1995 সালে বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। ঠিক আছে, মানে হচ্ছে গ্যাটটা হচ্ছে প্রথম হচ্ছে যে 1948 সালের উরুগুয়ে রাউন্ডে গ্যাট হয়, গ্যাট। ঠিক আছে, কিন্তু এই গ্যাটটাকে পরবর্তীতে আরও ভালো করার জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO-তে রূপান্তর করা হয়েছে। আর এই WTO বর্তমানে আছে, আর বাংলাদেশ কিন্তু WTO-র প্রতিষ্ঠাতা সদস্য 1995 সাল থেকে। আর গ্যাটের যে মহাপরিচালক বর্তমানে, তিনি হচ্ছেন এনগোজি ওকোনজো ইওয়েলা, তিনি হচ্ছেন প্রথম নারী মহাপরিচালক এনগোজি। আর এছাড়া তিনি কিন্তু আফ্রিকান মহাপরিচালক। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, সাধারণত এটা আসে যে প্রথম নারী মহাপরিচালক কে, এটা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্রিক্স বর্তমান সময় খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়েস্টার্ন যে পাওয়ারদের চ্যালেঞ্জ করতেছে হচ্ছে ব্রিক্স, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক সিস্টেম বা ডলার কেন্দ্রিক যে ইকোনমিক সিস্টেম থাকে, এখানে খুব ইম্পর্টেন্ট। এই ব্রিক্স তৈরি হয়েছে যে 5টা দেশের নাম দিয়ে, বিতে হচ্ছে যে ব্রাজিল, আর এ হচ্ছে রাশিয়া, আইতে হচ্ছে ইন্ডিয়া, সিতে হচ্ছে যে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। এটা ছিল হচ্ছে যে 5টা প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র, এই 5জন মিলে আর কি, এই 5টা দেশ মিলে আর কি এই
ব্রিক্সটাকে তৈরি করে। পরবর্তীতে অনেক দেশে আগ্রহ জানায়, বাংলাদেশও আগ্রহ জানায়, কিন্তু পরবর্তীতে 5টা দেশকে আরও সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই 5টা দেশ হচ্ছে যে সৌদি আরব, মিশর, আরব আমিরাত, আর্জেন্টিনা, ইরান এবং ইথিওপিয়া। ঠিক আছে, ব্রিক্সটা হচ্ছে একটা অর্থনৈতিক সংগঠন, আর ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সের বর্তমান সদস্য 10টি। আর ব্রিক্সের একটা ব্যাংক আছে, যে ব্যাংকটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদস্য বাংলাদেশ 2021 সাল থেকে। ঠিক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে ন্যাটো সম্পর্কে জানতে হবে। বর্তমান আন্তর্জাতিক রাজনীতির বিষয়ের জন্য এটা খুব আন্তর্জাতিক রাজনীতিতে এটা খুব গভীর প্রভাব ফেলছে। ন্যাটোটা হচ্ছে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মূলত হচ্ছে যে আটলান্টিকের যে দেশগুলো আছে, এই দেশগুলোর আর কি একটা নিরাপত্তা জোট। ঠিক আছে, এতে যদি একটি রাষ্ট্রের উপরে আক্রমণ হয় তাহলে হচ্ছে যে এই ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে 32টি দেশ আক্রমণ করবে। ঠিক আছে, মানে একটা রাষ্ট্রের উপর আক্রমণ মানে 32টা দেশের উপর আক্রমণ। এই ন্যাটোটা হচ্ছে যে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে এরকম। ঠিক আছে, তাই হচ্ছে আমরা যখন দেখতেছি ইরানে যুদ্ধ হচ্ছে, আমেরিকা কিন্তু ন্যাটোকে আসতে বলতেছে। আমেরিকা কিন্তু ন্যাটোর একজন হাই লেভেলের সদস্য, সবচেয়ে বেশি টাকা খরচ করে কিন্তু আমেরিকা। ঠিক আছে, কিন্তু ইরানের এই যুদ্ধে কিন্তু ন্যাটো আসতে চাচ্ছে না, কারণ কি এখানে তো ন্যাটোর কোনো যুদ্ধ না, এটা হচ্ছে আমেরিকা নিজে শুরু করছে। ঠিক আছে, এই কারণে। আর এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের বিরুদ্ধে ছিল রাশিয়ার ওয়ারশো। ঠিক আছে, এই ওয়ারশোটা বর্তমানে নাই, সুইডেনের সোভিয়েত ইউনিয়নের ছিল এই ওয়ারশো। আর হচ্ছে যে ওয়ারশো প্যাক্ট, আর হচ্ছে যে ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে যে 32টি। ন্যাটোর সর্বশেষ যুদ্ধ হয়েছে সর্বশেষ যুদ্ধ হবে না, এটা সর্বশেষ মেম্বার যে টাইপিং মিস্টেক হয়েছে আমার, সর্বশেষ মেম্বার হচ্ছে সুইডেন। ঠিক আছে, ন্যাটোর সর্বশেষ মেম্বারকে সুইডেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। কয়টি সদস্য এই যত কয়টা আছে সব কয়টা ইম্পর্ট্যান্ট, এই 4টা ইনফরমেশন খুব ইম্পর্ট্যান্ট। আরও ইনফরমেশন আছে যেটা আপনাদের জানা দরকার, খুব জরুরি। সেটা হচ্ছে যে এই যে ন্যাটোর সদস্য হচ্ছে যে 32টির থেকে উত্তর আমেরিকার সদস্য হচ্ছে যে 2টি। ঠিক আছে, উত্তর আমেরিকার সদস্য মাত্র 2টি। আর ইউরোপের সদস্য কয়টি? ইউরোপের সদস্য হচ্ছে 29টি। এশিয়ার সদস্য 1টি। আর এশিয়ার যে একটি সদস্য সেটা হচ্ছে তুর্কিয়ে। বর্তমান আমরা বলি তুরস্ক বা তুর্কিয়ে, বা আগে নাম ছিল হচ্ছে টার্কি। ঠিক আছে, আগে নাম ছিল হচ্ছে টার্কি, বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। ঠিক আছে, তুর্কিয়ে। আর ন্যাটোতে এই যে 32টা দেশ, এই 32টা দেশের মধ্যে দুটো দেশ হচ্ছে মুসলিম দেশ, দুটি হচ্ছে মুসলিম। একটা হচ্ছে যে তুর্কিয়ে, আরেকটা হচ্ছে যে আলবেনিয়া। ঠিক আছে, এই দুটো হচ্ছে মুসলিম দেশ ন্যাটোর। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ন্যাটোর বেশিরভাগ সদস্য কিসের? ইউরোপের। এশিয়ার থেকে মাত্র একটা সদস্য আছে, আর নর্থ আমেরিকার থেকে 2টো সদস্য আছে। আর 2টো মুসলিম দেশ আছে, তুর্কি আর একটা আছে আলবেনিয়া। এবার হচ্ছে যে আন্তর্জাতিক বিচার আদালত, এটাও খুব ইম্পর্টেন্ট। জাতিসংঘের 6টি অঙ্গ সংস্থা আছে, 6টি অঙ্গ সংস্থা। এটা ইম্পর্টেন্ট কেন? এটা হচ্ছে যে গাজা ক্রাইসিস কিংবা যে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইসিসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 6টি অঙ্গ সংস্থা আছে। এই 6টি অঙ্গ সংস্থার মধ্যে একটি অঙ্গ সংস্থা হচ্ছে যে আন্তর্জাতিক বিচার আদালত, যারা আমরা বলেছি ইংলিশে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে। সদর দপ্তর আছে দ্য হেগ, নেদারল্যান্ডস। এটা এত পরিমাণ পরীক্ষা আছে, বিসিএস থেকে শুরু করে যে কোনো জব বা ভার্সিটির এক্সামগুলোতে প্রচুর পরিমাণে আসছে যে আইসিজের সদর দপ্তর কোথায়। ঠিক আছে, আইসিজের সদস্য দপ্তর কোথায়। আরেকটা সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা বললাম আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি কিন্তু ইউএনের পার্ট না। ঠিক আছে, আইসিসি কিন্তু ইউএনের পার্ট না। আইসিজে যেটা, এটা কিন্তু ইউএনের পার্ট, এটা মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে মোটেও কনফিউজ হওয়া যাবে না আপনাদের। আইসিজে কিন্তু ইউএনের পার্ট, আইসিসি না। আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের পার্ট না।
আন্তর্জাতিক বিচার আদালত যেটা আইসিজে, সেটা হচ্ছে জাতিসংঘের ইসের পার্ট, ঠিক আছে। আইসিজের সভাপতির মেয়াদ থাকে হচ্ছে যে 3 বছর, আর বিচারক থাকে হচ্ছে 15 জন, আর এই 15 জন বিচারকের মেয়াদ থাকে হচ্ছে 9 বছর, ঠিক আছে। 15 জন বিচারক থাকে, তাদের মেয়াদ হচ্ছে 9 বছর। আমি এরকম মনে রাখি যে এরকম যে সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর, 3 গুণ 1 3, সভাপতি থাকে একজন, ঠিক আছে। আর বিচারক হচ্ছে যে 15 জন, 3 5 15, এইভাবে মনে রাখে, ঠিক আছে। যাই হোক, আপনাদের মতো করে মনে রাখতে পারেন 3 গুণ 3 9 বছর, এইভাবে মনে রাখি, মানে 3-এর নামটা দিয়ে আর কি। আপনারা চাইলে আপনাদের স্টাইলে মনে রাখতে পারেন। ইউএনআরডব্লিউএ, ইউএনআরডব্লিউএ এটা মানে হচ্ছে যে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস। এই নামে আমরা বুঝতে পারছি এদের কাজটা কি। এই সংস্থাটার সদর দপ্তর হচ্ছে যে জর্ডানের আম্মানে আর গাজাতে। এরা মূলত হচ্ছে যে ফিলিস্তিনের ত্রাণ বিতরণ করে এবং ফিলিস্তিনিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আইএইএ, আইএইএ আইএইএ এটা হচ্ছে যে আইএইএ এর স্লোগান হচ্ছে অ্যাটম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। আইএইএ বলে কি, আমরা পরমাণুকে কিসের জন্য ব্যবহার করব? শান্তির জন্য ব্যবহার করব, ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করব, আমরা অস্ত্রের জন্য ব্যবহার করব না। এর মেইন মানে হচ্ছে যে সামরিক ব্যবহারটাকে বন্ধ করা, ঠিক আছে, সামরিক ব্যবহারটাকে প্রতিহত করা। পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার, যেমন আছে আমরা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, রূপপুর, ঠিক আছে। এটা কিন্তু আইএইএ এর তত্ত্বাবধানে হয়েছে, আইএইএ সার্টিফিকেট নিয়ে লাগছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য, ঠিক আছে। মানে সুরক্ষিত শান্তিপূর্ণ ব্যবহার করব, আমরা কোনো সামরিক ব্যবহার করব না। এটা হচ্ছে যে আইএইএ এর মেইন স্লোগান, যে অ্যাটম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাটমটাকে আমরা শান্তি এবং ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করব। এটার সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হচ্ছে, সেই ব্যক্তির নামটা হচ্ছে হিটলার, ঠিক আছে। এই ভিয়েনাতে কিন্তু হিটলারের জন্ম। আর বর্তমানে যে আইএ এর প্রধান, তার নাম হচ্ছে রাফায়েল মারিয়ানো গ্রাসি। আইএইএ 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। বর্তমান সময়ে ইরান ওয়ার, তারপর হচ্ছে গাজা ক্রাইসিসটা এখন আপাতত হাইলাইট হচ্ছে না, কারণ গাজা এখনো হামলা হয়, কিন্তু ওইভাবে হামলা হচ্ছে না, ঠিক আছে। কিছুটা পরিস্থিতি মোটামুটি নর্মাল আর কি, পুরোপুরি নর্মাল না। এই বিষয়ের জন্য আর কি আইএইএ খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা এই বিষয় হচ্ছে যে এআইয়ের জনক নিয়ে 2024-25 সেশনে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে। জন ম্যাকার্থি হচ্ছে যে এআইয়ের জনক। আর এআইয়ের গডফাদার বলা হচ্ছে জিওফ্রি হিন্টনকে। এই জিওফ্রি হিন্টন কিন্তু 2024 সালের নোবেল প্রাইজ পেয়েছে। কিসের জন্য জানেন? মেশিন লার্নিংয়ের জন্য। ফিজিক্সে মেশিন লার্নিংয়ের অবদানের জন্য সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু জিএসটি পরীক্ষায় আসা প্রশ্ন, জিওফ্রে হিন্টন, ঠিক আছে। এখন যেহেতু আসছে, সেহেতু না আসার চান্স আছে, কিন্তু তারপর আপনারা জেনে রাখবেন। তারপর টুরিং টেস্ট কি? টুরিং টেস্টটা হচ্ছে যে একটা যন্ত্র, আমি এই যে মনে করেন একটা যন্ত্র, একটা বলটা একটা রোবট, ঠিক আছে। এই রোবটটার মানুষের মতো বুদ্ধিমত্তা আছে কিনা এই সম্পর্কিত একটা টেস্ট, সেই টেস্টটার নাম হচ্ছে যে টুরিং টেস্ট, ঠিক আছে। এই টুরিং টেস্টটা যে করছিলেন তার নাম হচ্ছে যে অ্যালান টুরিং করছিল, তাই নাম হচ্ছে টুরিং টেস্ট হয়ে গেছে নামটা, ঠিক আছে। চ্যাট জিপিটি হচ্ছে যে আমেরিকার যে প্রতিষ্ঠান ওপেন এআই, আমেরিকার এই প্রতিষ্ঠান ওপেন এআই তৈরি করছে, যার প্রধান নির্বাহী হচ্ছে স্যাম আল্টম্যান। আর চ্যাট জিপিটি কি? একটা চ্যাটবট। কিন্তু চ্যাটবট জিপিটি কী ধরনের সফটওয়্যার? এটা চ্যাটবট সফটওয়্যার তৈরি করছে কে? ওপেন এআই, ঠিক আছে। ওপেন এআই কোন দেশের প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান। চ্যাট জিপিটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এআই থেকে প্রায় গত বছর কিন্তু 2টো প্রশ্নই ঠিক আছে। এই কারণে আমি বলবো যে আপনারা এআইতে ফোকাস করবেন, এআই রিলেটেড জিকেতে ফোকাস করবেন। তারপর সোরা আছে। এই সোরা কিন্তু ওপেন এআইয়ের একটি মডেল, যেটাতে কী করে? টেক্সট থেকে ভিডিও জেনারেট করে। মনে করেন যে আপনি লিখলেন যে একটা গরু কিংবা একটা ছাগল ঘাস খাচ্ছে,
ও একটা ভিডিও জেনারেট করে দেবে, ঠিক আছে। তার সাথে সোরার থেকেও প্রশ্ন আসতে পারে। সোরা কোন কোম্পানির? সোরা কিন্তু ওপেন এআই একটি মডেল। এছাড়া আমরা এআই সম্পর্কিত আরও কিছু দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ তথ্য, যেমন হচ্ছে যে জেমিনি হচ্ছে যে গুগলের তৈরি একটা সর্বাধুনিক একটা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মানে হচ্ছে এআই মডেল। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আমি একটু অত লিখলাম না। জেমিনির আগের নাম ছিল হচ্ছে বার্ড। আর পৃথিবীতে সর্বপ্রথম এআই আইন তৈরি করছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন। এটা অনেক ইম্পর্টেন্ট আমার মতে, ঠিক আছে। 2 স্টার এটা আমার পক্ষ থেকে। তারপর হচ্ছে ডিপ ব্লু হচ্ছে যে এটা মানে লেখাটা ভুল হয়েছে, ডিপ ব্লু হবে, ফন্ট একটু ঝামেলা হয়ে গেছে। ডিপ ব্লু এটা কিন্তু IBM এর তৈরি একটি সুপার কম্পিউটার প্রতিষ্ঠান। এটা একটা সুপার কম্পিউটার, টাইপিং মিস্টেক হয়েছে আমার টাইপ করার সময়। সুপার কম্পিউটার, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে সোফিয়া। আরেকটা হচ্ছে যে সোফিয়া হচ্ছে যে কিন্তু বিশ্বের প্রথম রোবট, যেটা হচ্ছে সৌদি আরবে নাগরিকত্ব লাভ করছে। এটাও ইম্পর্ট্যান্ট, 2 স্টার, ঠিক আছে। তারপর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যিনি সবসময় ট্রেন্ডিংয়ে থাকেন, তার সম্পর্কে একটু জেনে যাবেন। অনেকে জানেন, বেশিরভাগ মানুষই জানেন আমার মতে। এটা এক্সএআই হচ্ছে ইলন মাস্কের একটি এআই কোম্পানি, আর যার চ্যাটবটের নাম হচ্ছে গ্রুক হচ্ছে ইলন মাস্কের চ্যাটবটের নাম, ঠিক আছে। আমার মতো অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন এটা। তারপর হচ্ছে যে ম্যাগনা কার্টা। আমরা ম্যাগনা কার্টার থেকে কিন্তু প্রশ্ন আসছে, ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? ম্যাগনা কার্টা একটা শান্তি চুক্তি। এটা গুচ্ছ পরীক্ষায় প্রশ্ন আসছে। ম্যাগনা কার্টার সাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল 1215 সালের 15ই জুন স্বাক্ষরিত হয়েছিল। এটা হয়েছিল মূলত রাজা জন আর ব্যারন বিদ্রোহীদের মধ্যে। আর এটাকে বলা হয় যে মানবাধিকারের প্রথম দলিল, ঠিক আছে। এটাকে বলা হয় কি, এই ম্যাগনা কার্টাকে বলা হয় মানবাধিকারের প্রথম দলিল। এবং ম্যাগনা কার্টাকে বলা হয় যে ব্রিটিশ যে শাসনতন্ত্র, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ঠিক আছে। ম্যাগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। তারপর হচ্ছে যে ইউরোপ, আমরা যে আজকে ঠান্ডা ইউরোপ দেখতেছি, ইউরোপ কিন্তু এত ঠান্ডা দেশ, ঠান্ডা কন্টিনেন্ট ছিল না। ইউরোপে একটা বিধ্বংসী যুদ্ধ হয়েছিল, 30 ইয়ার্স ওয়ার। এই 30 ইয়ার্স ওয়ারটা হয়েছিল মূলত হচ্ছে যে, আপনারা জানেন খ্রিস্টানদের ক্যাথলিক নামে একটা পার্ট আছে, ক্যাথলিক, আরেকটা হচ্ছে যে প্রোটেস্ট্যান্ট। এই 2 পার্টের মধ্যে আর কি এই যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। এটা বিরাট বড় একটা ভয়ঙ্কর যুদ্ধ ছিল, যে সেই যুদ্ধে 30 বছরের যুদ্ধের অবসান ঘটে হচ্ছে যে এই ওয়েস্টফেলের শান্তি চুক্তির মাধ্যমে। আর এই ওয়েস্টফেলের শান্তি চুক্তির মাধ্যমে বর্তমানে আমাদের যে জাতিরাষ্ট্র সিস্টেম, আধুনিক যে জাতিরাষ্ট্র, তারপর একটা দেশ যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বটা এই ওয়েস্টফেলিয়ান পিস ট্রিটির মাধ্যমে প্রথম ইউরোপে শুরু হয়েছিল। কত সালে? 1648 সালে, ঠিক আছে। এটা জিএসটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার মতে, ঠিক আছে। আর এই 1648 সালকে বলা হয় যে আন্তর্জাতিক, যে আমরা যে সাবজেক্টে পড়তেছি ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর, এই আইআরের সূচনা হয় হচ্ছে এই 1648 সালে। মানে এটা হচ্ছে আধুনিক সময়, প্রাচীনকাল থেকে আইআর আছে, কিন্তু বলা হয় যে এটাকে হচ্ছে আধুনিক সময় হচ্ছে যে 1648 সাল থেকে। এতে আমাদের জাতিরাষ্ট্র বা হিসেবে ইয়ে হয়। তারপর আমাদের ডোনাল্ড ট্রাম্প এখানে নাচতেছে। একটা ডোনাল্ড ট্রাম্পটা আপনারা চেনে নি কেমন ধরনের মানুষ। যাই হোক, তা হচ্ছে যে এইবার হচ্ছে যে প্যারিস চুক্তিটা হয়েছিল 1783 সালে। পৃথিবীতে 2টো রাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে। প্রথমত হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে যে বাংলাদেশ। তারা নিজেদের স্বাধীনতা নিজেরা ঘোষণা করছে, ঠিক আছে। তা হচ্ছে যে 1783 সালে এই যে চুক্তিটা হয় প্যারিস চুক্তি, এই প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন আর যুক্তরাষ্ট্র এই চুক্তিটা করে। এই চুক্তিটার মাধ্যমে কি হয়, ইউএসএ স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। ইউএসএ স্বাধীনতা লাভ করে, ইউএসএর যে সার্বভৌমত্ব এটাকে ব্রিটেন স্বীকার করে নেয়, ঠিক আছে। ব্রিটেন স্বীকার করে নেয়। তারপর হচ্ছে যে সিটিবিটি। এই সিটিবিটিটা হচ্ছে যে সিটিবিটি সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট। সিটিবিটি মানে হচ্ছে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, যেটা মানে হচ্ছে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। আর এটাকে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল যে 1996 সালে 24 সেপ্টেম্বর, আর 24 অক্টোবর হচ্ছে বাংলাদেশ সাইন করে, ঠিক আছে।
আর এটা উত্থাপন করেছিল অস্ট্রেলিয়া। কয়টা দেশ আছে যে ইন্ডিয়া, পাকিস্তান আর নর্থ কোরিয়া, এরা এই চুক্তিটাতে স্বাক্ষর করেনি। ঠিক আছে, এই চুক্তিটাতে স্বাক্ষর করিনি, এই সিটিভিটিতে স্বাক্ষর করিনি ইন্ডিয়া, পাকিস্তান আর হচ্ছে নর্থ কোরিয়া। ঠিক আছে, এরা সেই তিনটাতে স্বাক্ষর করিনি। আর যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, ইরান, মিশর, ঠিক আছে, যুক্তরাষ্ট্র সবসময় তার কথা ভাঙে। ঠিক আছে, এই যে কথা ভাঙার জন্য সে তারা উস্তাদ, তারা জীবনে কোনো আন্তর্জাতিক আইন কিংবা কোনো কিছু ঠিকঠাক করে পালন করে না। আর নিউক্লিয়ার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যদি বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্রেরই ক্ষতি। ঠিক আছে, তাই যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, ইরান, মিশর এরা স্বাক্ষর করে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল করে না বলতে গেলে। ঠিক আছে, আর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করে, এবং পৃথিবীতে 129তম দেশ হিসেবে বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষর করেছিল 2001 সালে। ঠিক আছে, কত সালে? 2001 সালে 129তম দেশ হিসেবে বাংলাদেশ সিটিবিটি স্বাক্ষর করেছিল। এবার আমি বলি চুক্তি স্বাক্ষর করে অনুমোদন না দেওয়ার বিষয়টি। মনে করেন যে আমাদের দেশ একটা চুক্তি করছে, পানি চুক্তি। ঠিক আছে, ভারতের সাথে পানি চুক্তি করার পরে যতক্ষণ জাতীয় সংসদে, আমাদের যে সংসদ, এই সংসদে 2/3 পার্লামেন্ট মেম্বার ভোট না দিয়ে এটাকে পাস না করবে, ততক্ষণ এটা র্যাটিফাই হবে না। ঠিক আছে, র্যাটিফাই হবে না। আর যখন র্যাটিফাই হবে না, তখন কিন্তু ওই চুক্তিতে স্বাক্ষর করা না স্বাক্ষর করা সমান। ঠিক আছে, মানে মনে করেন যে একটা আন্তর্জাতিক সংস্থা, মনে করেন আইএইতে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করছে, সেই স্বাক্ষরটা বাংলাদেশের সরকার সংসদে পাশ করলো না। সংসদে যখন পাশ করবে না, তখন ওই চুক্তি স্বাক্ষর করা না করা সমান কথা। ঠিক আছে, তাহলে যে চুক্তিটাকে স্বাক্ষর করে অনুমোদন দিইনি 5টা দেশ, যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, ইরান, মিশর। ঠিক আছে, আর ট্রাম্প তো আপনি জানেন ট্রাম্পের পূর্বসূরীরা ট্রাম্প কেমন। ঠিক আছে, তারা কোনো দিন মনে করেন যে ভালো কাজ করিনি এই অবধি তাদের জীবনে। আমরা যদি আমাদের একটা ফ্রি কোর্স আসবে, সেই কোর্সটা হচ্ছে যে ইউএসএ হিস্ট্রি। এটা মূলত হচ্ছে যে আমরা ইউএসএর হিস্ট্রি জানবো। ওই কোর্সে আপনাদের আমি দেখাবো যে জেনোসাইড ইউএসএ কিভাবে করছে। ঠিক আছে, প্রাচীনকাল না, মানে তাদের প্রথম স্বাধীনতার সময় থেকে। মারাকেশ চুক্তি, এটা বিসিএস আসছে, বিসিএস 50-তে। মারাকেশ চুক্তিটা হচ্ছে দীর্ঘ 8 বছরের যে উরুগুয়ে যে রাউন্ড, এর চূড়ান্ত ফসল হিসেবে 15 এপ্রিল 1994 সালে মরক্কোতে এই মারাকেশ চুক্তি হয়। এই মারাকেশ চুক্তির মাধ্যমে কিন্তু গ্যাটটা WTO তে রূপান্তরিত হয়। আমরা কিন্তু এটা দেখছি যে WTO কিন্তু আসছে, তা আমরা এটা মাস্ট জানবো। আর বিসিএস এর প্রশ্ন দেখে যেতে হয় অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, তাই এটা মাস্ট জানবেন, মারাকেশ চুক্তি। তারপর হচ্ছে ক্যানকুন চুক্তিটা আমাদের যে কোনো একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে, অনেক কয়টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। এই ক্যানকুন চুক্তির মাধ্যমে হচ্ছে যে এটা আবার বিসিএসও আসছে। ঠিক আছে, বিসিএসও আসছে সাম্প্রতিক যে জানুয়ারি মাসের যে বিসিএসটা হয়ে গেল, সেই বিসিএসে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডটা তৈরি করা হয়েছিল হচ্ছে ক্যানকুন চুক্তির মাধ্যমে। গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে। ঠিক আছে, দক্ষিণ কোরিয়াতে এই সদর দপ্তর হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে, GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড। আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি আছে, এই চুক্তিগুলো মাস্ট মুখস্থ রাখবেন আপনারা, মাস্ট। ঠিক আছে, প্রত্যেকটা চুক্তি ইম্পর্টেন্ট। ভার্সাই চুক্তি হয়েছিল হচ্ছে 28 জুন 1919 সালে, যেটার মাধ্যমে হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। আর লিগ অফ নেশনস গঠনের প্রথম ধাপ ছিল হচ্ছে যে এই ভার্সাই চুক্তি। তারপর হচ্ছে যে জেনেভা কনভেনশনটা হয়েছিল হচ্ছে 1949 সালে। আর জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হচ্ছে 1949 সালে। এই জেনেভা কনভেনশনের মাধ্যমে যুদ্ধবন্দী আর মানবিক অধিকার রক্ষায় একটা আন্তর্জাতিক আইন তৈরি করা হয়। ঠিক আছে, মানে যুদ্ধবন্দী যারা প্রিজনার অফ ওয়ার, তাদেরকে অত্যাচার করা যায় না, তাদের প্রতি মানবিক হতে হয়। ঠিক আছে, তাদেরকে হিউম্যান হিসেবে ট্রিট করতে হয়, তাদের শত্রু হিসেবে মেরে ফেলা যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে যে জেনেভা কনভেনশনে হসপিটাল, স্কুল, তারপর হচ্ছে যে যারা সিভিলিয়ান
বেসামরিক মানুষ, এই বেসামরিক মানুষদের নিরাপত্তার কথা বলেছে জেনেভা কনভেনশন। ঠিক আছে, এটা আন্তর্জাতিক আইনের একটা চূড়ান্তকারী যুগান্তকারী পদক্ষেপ ছিল। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাই যে ইরান ওয়ারে ইসরায়েল কিন্তু অ্যাটাক করতেছে কোথায়? হসপিটালে। ইরানের হসপিটালে অ্যাটাক করতেছে। কোথায় অ্যাটাক শুরু করছিল? স্কুলে, ইরানের স্কুলে। ঠিক আছে, এই যে জায়গাগুলো, এই যে সিভিলিয়ানদের টার্গেট করে অ্যাটাক করা, তারপর ওয়াটার সাপ্লাইতে অ্যাটাক করা, এইগুলো হচ্ছে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ঠিক আছে, একটা অপরাধ। ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক চলেছে জর্জিয়ার মুলুক তাই আসলে জর্জিয়ার সেটি আইন তৈরি করে, সেটি আবার আইন ভাঙে। বিল অফ রাইটসটা করা হয়েছিল হচ্ছে 1689 সালে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে রাজার ক্ষমতাটারে সীমিত করে দেয় ইংল্যান্ডে। আগে রাজার যে মানে অনেক ক্ষমতা ছিল, সে রাজার সেই ক্ষমতাটারে কমায় দেওয়া হয়। আর আমেরিকার যে সংবিধান, ইউএস সংবিধান, এই আমেরিকান সংবিধানের প্রথম যে 10টি ধারা, এই 10টি ধারাকে কিন্তু বলা হয় বিল অফ রাইটস। ঠিক আছে, মনে রাখতে হবে। তার মানে কি, বিল অফ রাইটস মানে কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে ইউএস সংবিধানের 10টি ধারা, আরেকটা হতে পারে যে আরেকটা কি হতে পারে, এটা চুক্তি। তারপর হচ্ছে তাশকন্দ চুক্তি যা হয়েছিল 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, বাংলাদেশ সরকার জেএসএস এর মধ্যে হয়েছিল। তারপর হচ্ছে আমরা বিগত বছর আর কিছু প্রশ্ন দেখবো, যে সেপ্টেম্বর অন যশোর রোডটা কবিতাটি রচিত হচ্ছে যে অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে, আইএসবিএন হচ্ছে কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই প্রকাশনার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে গত বছরের প্রশ্ন। আমরা এই দেখছি যে বই মুক্তিযুদ্ধ রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এইগুলো একটু মুখস্থ রাখবেন। যে 71-এর দিনগুলি লেখছেন হচ্ছে জাহানারা ইমাম, মূলধারা 71 লেখছেন মুহিদুল হাসান, আমি বীরাঙ্গনা বলছি, এটা লেখছেন হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম। 71-এর ডায়েরি, এটা সুফিয়া কামাল। ঠিক আছে, এগুলো প্রমাণ্য দলিল বা স্মৃতিচারণ। আর মুক্তিযুদ্ধ বিখ্যাত কিছু উপন্যাস আছে, এগুলো মাস্ট মুখস্থ রাখবেন, যে রাইফেল, রুটি, আওরাত, ভাঙর নদী, গ্রেনেড, জ্যোৎস্না চরণীর গল্প, যেটা লেখছে হুমায়ুন আহমেদ। গোল্ডেন এজ হচ্ছে যে তাহমিমা আনাম। ঠিক আছে, তাহমিমা আনামের এই যে গোল্ডেন এজ, এটা কিন্তু কমনওয়েলথের অ্যাওয়ার্ড জিতা একটা উপন্যাস। ঠিক আছে, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে যে সৈয়দ শামসুল হক, খুবই ইম্পর্টেন্ট। তার কি চাও শঙ্কচিল, মমতাজ উদ্দিন। আর বর্ণচোরা লেখা হচ্ছে মুনির চৌধুরী। এগুলো হচ্ছে যে নাটক আর কাব্যনাট্য। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে যে কাব্যনাট্য। ঠিক আছে, পায়ের আওয়াজটা পাওয়া যায় কি, এটা একটা কাব্যনাট্য। ঠিক আছে, তারপর বিদেশি লেখকদের চোখে মুক্তিযুদ্ধ, বিদেশি লেখকরা আমাদের মুক্তিযুদ্ধ দেখে তারা কিছু বই লিখছেন, যেগুলো আমাদের প্রমাণ দলিল হিসেবে ব্যবহৃত, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সাহায্য করে। দ্য রেপ অফ বাংলাদেশ, যেটা লেখছেন হচ্ছে অ্যান্থনি ম্যাসকারনেস, এটা খুব একটা ইম্পর্টেন্ট। এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের যে জেনোসাইডটা হয়েছিল, এটা পাকিস্তান নিজের ইন্টেনশনে করছিল কি না। ঠিক আছে, দ্য ব্লাড টেলিগ্রাম, এটা লেখা হচ্ছে গ্যারি জ্যান বেস, এটাও ইম্পর্টেন্ট। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা লেখা আর্চার ব্ল্যাক কিন্তু একজন ইউএস ডিপ্লোম্যাট ছিলেন। ঠিক আছে, যিনি বাংলাদেশের ইতিহাসটা তুলে ধরছেন। তিনি কিন্তু আমেরিকান সরকারকে বাংলাদেশের মানুষের বিষয়ে চিঠিও লিখেছিলেন, যে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানিরা কীভাবে অত্যাচার করছে। ঠিক আছে, হত্যা করছে। ম্যাসাকার লেখছেন হচ্ছে রবার্ট পেইন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আজকের আমাদের ক্লাস এই অবধি ছিল। আমরা কিন্তু আহামরি তেমন কিছু করছি কিনা জানি না, আমি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু করানোর চেষ্টা করছি। আসলে কি, অ্যাডমিশনের সিলেবাসটা অনেক হিউজ। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার। ঠিক আছে, আমি চেষ্টা করব যে আমি আরও কয়েকটা ক্লাস নেওয়ার, যদি আমার সময় থাকে ইনশাল্লাহ।
আপনাদের জন্য চেষ্টা করব। আর পরবর্তী যে সেকেন্ড টাইমার যারা, তাদের জন্য আমি স্পেশালভাবে শুরু থেকে ফ্রি ক্লাসের আয়োজন করব। ঠিক আছে? তো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে ক্লাস কেমন লাগলো। যেহেতু আসলে আমি একটু নতুন, আর নতুন বলতে কি, আমি অনলাইনে মানে এই জায়গায় নতুন অনলাইন টিচিংয়ে। আমি অফলাইনে প্রাইভেট পড়াইছি, আমার স্টুডেন্টদের অ্যাডমিশনের ক্যান্ডিডেট ছিল, সেই হিসেবে আমার অভিজ্ঞতা আছে। ঠিক আছে? আহ, যাই হোক, বেশি কথা না বলে আপনারা আপনাদের মতামত জানাবেন। আশা করি সবাই ভালো লাগছে, আর ভালো না লাগলেও জানাবেন, চেষ্টা করব। তাছাড়া আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।